Dear students, welcome to my online class. I hope you are well. I am also well. In my previous classes, I was talking about finite verb. Today, I will take my class on non-finite verb. At first, you have to know the definition of non-finite verb. Non-finite verb means অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব পুরোপুরি একটি বাক্য সম্পাদন করতে পারে না তাকে আমরা নন-ফাইনাইট ভার্ব বলি। নন-ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিট। আমরা একটা করে একটা আজকে আমাদের এই নন-ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা প্রায় সিম্পল সেন্টেন্সে একের অধিক আমরা ভার্ব ব্যবহৃত হতে দেখি। অধিকাংশ স্টুডেন্ট এই নন-ফাইনাইট ভার্ব বেশ তাদের কাছে অনেক, সাধারণত যে স্টুডেন্টগুলো ইংলিশে একটু কাঁচা তাদের কাছে নন-ফাইনাইট ভার্বটা ব্যবহার করাটা বেশ জটিল হয়ে যায়। তোমরা যদি একটু সহজ করে বোঝার চেষ্টা করো তাহলে নন-ফাইনাইট ভার্ব ভুল হওয়ার আমি মনে করি ভুল হবে না। নন-ফাইনাইট ভার্ব আমরা দেখব যে কোনো সিম্পল সেন্টেন্স যখন একের অধিক কখনো কোনো ভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বাদ দিয়ে যখন কোনো আরেকটি ভার্ব ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা নন-ফাইনাইট ভার্বে রূপ দেব। অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্বটি সবসময়ের জন্য নন-ফাইনাইট ভার্বের হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্রথম দেখো জেরান্ড, পার্টিসিপল ইনফিনিটিভ। জেরান্ড হচ্ছে কোনো ভার্বের শেষে আইএনজি যোগ হওয়ার পরে যখন ভার্বটি নাউনের মতো কাজ করে তখন আমরা তাকে জেরান্ড বলি, অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্য। কোনো ভার্বের শেষে আইএনজি যোগ হলে বা ভার্বের সরাসরি পাস্ট পার্টিসিপল হলে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা সেটাকে বলি ক্রিয়াবাচক বিশেষণ। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্বের মূল রূপ যখন কোনো বাক্যে ব্যবহৃত হয় সেটাকে আমরা ইনফিনিটিভ বলি, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার একটি অংশ। আমরা আজকে জেরান্ডটা নিয়ে একটি আলোচনা করব। অর্থাৎ জেরান্ড শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ ভার্বের সরাসরি আইএনজি যোগ হওয়ার পরে সেটা বাক্যে একটি নাউনের মতো কাজ করে। অর্থাৎ নাউন বলতে সেই বাক্যে হয় সেটা সাবজেক্ট হতে পারে অথবা সেটা অবজেক্টের মতো হতে পারে। এই ধরনের ভার্ব সাধারণত আমরা সেটাকে বলবো জেরান্ড। আমরা যদি উদাহরণস্বরূপ একটু আলোচনা করি তাহলে এটা আমাদের কাছে আরো খুব সহজে আমরা বোধগম্য হবে। যেহেতু ভার্বের শেষে আইএনজি যোগ হওয়ার পরে সেটা নাউনের মতো কাজ করে তাহলে সেটা অবশ্যই সাবজেক্ট অথবা অবজেক্ট হবে। প্রথমত আমরা সাবজেক্ট কিভাবে, আমরা একটা ভার্ব এর শেষে আইএনজি যোগ হওয়ার পরে সেটা কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আমরা সেটা একটু লিখি। ওয়াক ইন দি মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াক মানে আমরা জানি হাঁটা, অর্থাৎ কোনো কিছু হওয়া যাওয়া খাওয়া, অর্থাৎ কোনো কাজ সম্পাদন করা, সেটাকে আমরা বলি ভার্ব। তাহলে নিঃসন্দেহে এই বাক্যটা এখানে অসম্পূর্ণ, কিন্তু এটা ভার্ব, এটা বাক্যের জেনারেল হিসেবে ব্যবহৃত হচ্ছে না। কিন্তু এই বাক্যের শেষে যদি আমরা এখানে আইএনজি যোগ করে দেই তখন এর অর্থ দাঁড়াচ্ছে হাঁটা। সকালে হাঁটা আমাদের শরীরের জন্য ভালো। তাহলে এই বাক্যে এই শব্দটা এখানে আমাদের সাবজেক্ট হিসেবে বসছে, অর্থাৎ এটা নাউনের মতো কাজ করছে। তাহলে এটা জেরান্ড অ্যাজ সাবজেক্ট। 2 নম্বর, জেরান্ড কিভাবে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আমি সেটা লিখছি একটা। আই এনজয় সুইমিং। অর্থাৎ এখানে
আইএনজি যোগ হয়ে গেল। সুইম মানে সাঁতার কাটা, আমরা জানি সাঁতার কাটা, অর্থাৎ সেটা একটা ভার্ব। কিন্তু আই এনজয় সুইমিং, আমি কি এনজয় করি, কি উপভোগ করি, আমি সুইমিং এনজয় করি, অর্থাৎ এটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। অর্থাৎ নিঃসন্দেহে এটা সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে যখন কোনো কিছু কাজ করে সেটাকে আমরা জানি হয় সেটা নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। 3 নম্বর, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন কমপ্লিমেন্টের মতো কাজ করতে পারে। যখন আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা সেখানে আলোচনা করেছিলাম যে লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা জানি যে কমপ্লিমেন্ট 3 প্রকারের হয়। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা এখানে যেহেতু জেরান্ড, সেখানে নিঃসন্দেহে এটা আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না, এখানে নাউন কমপ্লিমেন্টের মতো হবে। এখানে মাই ফিউচার হবি ইজ রাইটিং, আমার ভবিষ্যতের শখ বা পরিকল্পনা ইজ রাইটিং, লেখালেখি করা। তাহলে এখানে এম ইজ আর ওয়াজ আর সাধারণত আমরা জানি এটা বাক্যে লিঙ্কিং ভার্বের মতো ব্যবহৃত হয়। তাহলে এখানে রাইটিংটা হচ্ছে আমার ভবিষ্যতের শখ বা ভবিষ্যৎ পরিকল্পনা। তাহলে এটা আমাদের কমপ্লিমেন্ট হিসেবে বসছে এবং এটা নাউন কমপ্লিমেন্ট। এই জেরান্ড, এটাও জেরান্ড এবং এটা নাউন হিসেবে বসছে। এখানে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে অনেক সময় জেরান্ড ব্যবহৃত হতে পারে। যেমন দেখুন, she excels in speaking English, এটা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। এখানে স্পিকিং ইংলিশ অর্থাৎ স্পিকিং এখানে নাউন হিসেবে। আরেকটা উদাহরণ দেখি, he insisted on my going, এখানে প্রিপজিশনের এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। এখানে এই জেরান্ডটি জেরান্ড কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা জানি কম্পাউন্ড নাউন অর্থাৎ পাশাপাশি দুইটা নাউন যখন ব্যবহৃত হয় সেটাকে কম্পাউন্ড নাউন বলে। যেমন দেখুন 5 নম্বর, আই লাইক লুকিং গ্লাস, এখানে দুটো নাউন পাশাপাশি বসছে, এটা জেরান্ডের মতো কাজ করছে। এখানে এটা কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ কোনো ভার্বের শেষে আইএনজি যোগ হওয়ার পরে যদি নাউনের মতো কাজ করে সেটাকে আমরা বলবো জেরান্ড। তাহলে মোটামুটি এগুলো যদি আরো তোমরা বিভিন্ন হেল্পিং বুকের সহায়তা নাও এবং রেগুলার যদি পড়াশোনা করো, জেরান্ডটা বেশ তোমাদের কাছে সহজ হয়ে যাবে। 2 নম্বর, পার্টিসিপলটা নিয়ে আমরা একটু আলোচনা করব। পার্টিসিপল হচ্ছে আমরা জানি 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ করে যদি সেটা অ্যাডজেক্টিভ এট সেম টাইম ভার্বের মতো কাজ করে তাহলে সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ইডি অথবা ইএন টিএন যোগ হওয়ার পরে ভার্বের যে তৃতীয় রূপটা হয় সেটা যদি ভার্বের কোনো অ্যাডজেক্টিভ বা একই সাথে ভার্বের মতো কাজ করে তাহলে আমরা সেটাকে বলবো পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপলটা সাধারণত হ্যাভ অথবা হ্যাভের শেষে আইএনজি যোগ হওয়ার পরে সেটাও অ্যাডজেক্টিভ মতো কাজ করে, সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। আজকে আমরা একটু প্রেজেন্ট পার্টিসিপলের কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, এটা কাজ করবে তোমার অ্যাডজেক্টিভের মতো এবং একই সাথে ভার্বের মতো কাজ করে, তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে
এটা আমি আজকে সামান্য একটু উদাহরণ দেবো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আর একটু এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত আমরা যখন এইভাবে দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা কি বা কাকে প্রশ্ন করে কিন্তু উত্তর পাবো না, সাধারণত দোষ গুণ বোঝানো হবে ঠিক এইভাবে। যেমন দেখুন, প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মে ব্যবহৃত হয়। সিঙ্গিং এ সং, অ্যাক্টিভিটি অর্থাৎ নাউনের পূর্বে ব্যবহৃত হয় এমন ধরনের প্রেডিকেটিভ ফর্মে ব্যবহৃত হয়। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, আরও বিভিন্নভাবে ব্যবহৃত হয়। আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ক্লাসটা দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।